কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বাবা মার সঙ্গে বাড়িতে এই করোনাকালীন সময়ে নিরাপদে আছো। আমরা সব সময় তাই কামনা করি। আমরা ভেবেছিলাম করোনার প্রভাব আমাদের দেশে কমে গেছে, আমাদের বিদ্যালয়গুলো অচিরেই খুলে দেবে, কিন্তু এখন আবার করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আমাদের বিদ্যালয়গুলি আর খোলা হচ্ছে না। আরো 1 মাসের বন্ধ তোমরা পেয়েছ। তো এই পর্যায়ে এখন আমাদের এই অনলাইন ক্লাসগুলোই ভরসা। তোমরা যদি মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসগুলো দেখো তাহলেই তোমরা পরবর্তী ক্লাসের জন্য তৈরি হতে পারবে। তো যাই হোক, আমি খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে এসেছি 3য় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 3য় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বই খাতা নিয়ে আমার সামনে বসে পড়ো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমার পরিচয় ইতিমধ্যে তোমরা সবাই জেনে গিয়েছো। তারপরে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ইকবাল আহমদ, প্রধান শিক্ষক, এপিবিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি, খাগড়াছড়ি। এসো আমরা একটা মানচিত্র দেখি। এটা কিসের মানচিত্র? এটা বাংলাদেশের মানচিত্র। এখানে কি কি দেখানো আছে দেখো। এই যে এখানে এটা বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন নদীগুলো এখানে দেখানো হয়েছে। আমরা এর আগে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র, তারপর প্রাকৃতিক মানচিত্র, এগুলো নিয়ে কথা বলেছিলাম বিভিন্ন ক্লাসগুলোতে, আগের ক্লাসগুলোতে। আজকের ক্লাসে তোমরা ঠিক ধরেছ, আমরা বাংলাদেশের নদী সম্পর্কে আলোচনা করব। ছবিটি লক্ষ্য করি, দেখো তো কি দিকেই দেখতে পাচ্ছ। তাহলে আজ আমরা করব বাংলাদেশের নদী সম্পর্কে। পাঠের শিরোনাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 3য় শ্রেণী, অধ্যায় 9, পৃষ্ঠা 54-55। পাঠের শিরোনাম আমাদের বাংলাদেশ, পাঠ্যাংশ হলো বাংলাদেশের নদী। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে পড়েছ। আমি এখন দেখাচ্ছি। দেখো, আজকে তোমরা এই পাঠটা শেষে কি শিখতে পারবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থার বিবরণ দিতে পারবে, মানচিত্রে প্রধান নদী, রাজধানী, বিভাগীয় শহরগুলি দেখাতে পারবে, বাংলাদেশের সম্পদ, কৃষিজ, খনিজ ও পানি সম্পর্কে বর্ণনা করতে পারবে। তো এই লক্ষ্য নিয়ে আমরা শুরু করি। এখন আমরা দুটো ছবি দেখব এবং ছবি দুটো ভালো করে দেখে সাথে আলোচনা করব। প্রথমে দেখো একটা ছবি। এই ছবিটা একটু আগে আমরা দেখেছি। এটা বাংলাদেশের মানচিত্র। এখানে বাংলাদেশের বিভিন্ন নদী সম্পর্কে, বিভিন্ন নদীর গতিপথ সম্পর্কে দেখানো হয়েছে। এখানে দেখো চিত্রের মধ্যে এই নদীগুলো, এগুলো নদী। এটা চট্টগ্রাম বিভাগ, এটা বরিশাল বিভাগ, এটা ঢাকা বিভাগ, এটা সিলেট বিভাগ, এটা ময়মনসিংহ বিভাগ, এটা রংপুর বিভাগ, এটা রাজশাহী বিভাগ, এটা খুলনা বিভাগ। এই 8টা বিভাগের মধ্যে বিভাগ নিয়েই আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের মানচিত্রের মধ্যে দিয়ে এই যে পথগুলো, এই যে মানে নীল রঙের যেই গতিপথ দেখানো হয়েছে, এগুলো হলো বাংলাদেশের নদী। দেখো, সব নদীগুলি উপরে এই ভারত থেকে এসেছে। কিছু নদী সবগুলোই ভারত থেকে এসেছে। হিমালয়ের পাদদেশ থেকে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে এদিকে তিস্তা, এটা হলো ব্রহ্মপুত্র, এরপরে এদিক দিয়ে হলো পদ্মা, এইগুলি এখানে এসে মেঘনা নাম ধারণ করছে, এদিক দিয়ে যমুনা, এগুলো এসে আবার বঙ্গোপসাগরে এই নদীগুলো মিলিত হয়েছে। এই যে দেখো, এই নদীগুলোর মধ্যে
এগুলো হলো বিভিন্ন শাখা নদী। এই যে প্রত্যেকটা নদীর পাশে আবার ছোট ছোট দেখো এগুলি নীল রং দিয়ে দেখানো হয়েছে, এগুলো হলো শাখা নদী। আমরা আরেকটা মানচিত্র দেখি। দেখো এখানে বাংলাদেশ দেশের প্রধান নদীগুলোর কথা বলা হয়েছে। আমি যে বললাম তোমাদেরকে, এই যে যমুনা, এই যে ব্রহ্মপুত্র, এদিকে মেঘনা। ব্রহ্মপুত্র আর মেঘনা এখানে ভৈরবের কাছে মিলিত হয়ে এদিকে এসেছে। এদিকে যমুনা এবং পদ্মা, এটা তোমার ফরিদপুর বা পাবনা এলাকার মানে রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের এখানে এসে মিলিত হয়েছে। মিলিত হয়ে পরে এখানে এসে বঙ্গোপসাগরে পড়েছে। এই হলো নদীগুলোর গতিপথ। আমরা এই নদীগুলো সম্পর্কে আরো বিস্তারিত পরে জানবো। তোমরা উপরের ক্লাসে গেলে কিভাবে নদীর উৎপত্তি হয়েছে এবং কিভাবে নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে এসেছে এগুলি সম্পর্কে জানতে পারবে। তবে আমরা আজকের ক্লাসে শুধু আমাদের প্রধান নদীগুলো সম্পর্কে, নদীর গতিপথ সম্পর্কে জানবো। তো এখানে ভারত থেকে যমুনা নদী এদিকে এসেছে। এই যে এটা হলো তিস্তা, এই যে এখানে তিস্তা দেখানো হয়েছে, যেখানে লেখা আছে তিস্তা। এই তিস্তা নদী এদিকে যমুনা, তিস্তা যমুনার সঙ্গে মিলিত হয়ে এদিকে যমুনা নদী প্রবাহিত হয়েছে। এদিকে রাজশাহী অঞ্চলে তোমার এখানে ভারতের অংশে এই পদ্মা নদীটার নাম গঙ্গা। এই গঙ্গা নদীটাই পদ্মা নদী হয়ে আমাদের বাংলাদেশের পদ্মা নদী হয়ে ঢুকেছে এবং এই যমুনার সঙ্গে এখানে মিলিত হয়েছে। পরে এখানে এই পদ্মা আবার চাঁদপুর, কুমিল্লা চাঁদপুরের এখানে এসে মেঘনার সঙ্গে মিলিত হয়েছে। মেঘনার সঙ্গে এদিকে ব্রহ্মপুত্র এবং মেঘনা ভৈরবের এখানে, ভৈরব এবং নরসিংদী এদিকে মানে এই এরিয়াটাতে ব্রহ্মপুত্রটা আলাদা হয়েছে। এখানে ভৈরব, এই ভৈরবের থেকে এখানে মেঘনা নদী হয়ে এটা আবার চাঁদপুরের এখানে এসে পদ্মা নদীর সঙ্গে মিলছে। মিলে চাঁদপুর থেকে এইদিকে পটুয়াখালী, এই কুমিল্লা পটুয়াখালী হয়ে এইদিকে বঙ্গোপসাগরে পড়েছে। এই হলো নদী। তো বাংলাদেশে আবার এদিকে একটা দেখো নদী, যে এখানে কর্ণফুলী, এই কর্ণফুলী এটাও ভারত থেকে এসেছে। ভারত থেকে এসে মানে রাঙামাটি, খাগড়াছড়ি এরিয়া হয়ে এদিক দিয়ে মানে সমুদ্রের সাথে মিলিত হয়েছে। তো আমরা বাংলাদেশের নদীগুলো সম্পর্কে এখানে জানলাম। এখন আমরা আসল পাঠ্য বইটার সঙ্গে সংযোগ স্থাপন করি। আমি পড়ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। বাংলাদেশের নদী, আমাদের দেশে অসংখ্য নদী আছে। কোনটি বড় নদী, আবার কোনটি ছোট নদী। এই নদীগুলো সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে। নদীগুলো বিভিন্ন পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালুর দিকে বয়ে গেছে। এই নদীগুলোর একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। আমরা একটু আগে দেখেছি, এবং এখানে দেখো সেই মানচিত্রটা, যে মানচিত্রটা তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। আমাদের দেশে যে নদীগুলো জালের মতো ছড়িয়ে আছে তা বিভিন্ন পাহাড় পর্বত থেকে নদীগুলোর সৃষ্টি। এদিকে হিমালয় পর্বত থেকে, এদিকেও হিমালয়, কাঞ্চনজঙ্ঘা, ওই থেকে তিস্তা নদী যেটা ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে প্রবাহিত হয়েছে। এদিকেও ব্রহ্মপুত্রটা ওইভাবে আসছে। তো এই অসংখ্য নদী আছে বলেই আমাদের দেশকে বলা হয় নদীমাতৃক দেশ। পাশের মানচিত্রে দেখো 5টি বড় নদী নাম পড়ো। একটা হলো যমুনা, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, কর্ণফুলী। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী। আমরা এই 5টি নদীর নাম মনে রাখবো। এই 5টি হলো আমাদের দেশের সবচেয়ে বড় নদী। এই নদীগুলো বন্যার সময় পলিমাটি বহন করে নিয়ে আসে। পলিমাটি এক ধরনের কাদা। পলিমাটির কারণে আমাদের দেশের মাটি অনেক উর্বর। এই জন্যই আমাদের কি হয়, আমাদের দেশে অনেক ধান উৎপন্ন হয় বা বিভিন্ন ফসল, অনেক ফসল উৎপন্ন হয়। এবার দেখো পানি সম্পদ। বাংলাদেশে যেমন অনেক নদী আছে, তেমনি আছে অসংখ্য খাল, বিল, পুকুর, হাওর ইত্যাদি। এইগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতে আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে। কৃষি কাজে জমিতে পানি দেওয়াকে সেচ বলে। আমাদের জলাভূমিতে প্রচুর মাছও পাওয়া যায়, যা আমাদের অন্যতম একটি প্রধান খাবার। দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ি চাষ হয়। চিংড়ি বিদেশে রপ্তানি করে দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় করে।
আমরা নদীগুলোকে যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসাবেও ব্যবহার করে থাকি। তো আমরা এখানে পড়ে কি বুঝতে পারলাম? এখানে মূলত আমাদের দেশে অসংখ্য নদী আছে, নদী কোনোটা বড় কোনোটা ছোট। তো এই নদীগুলো জালের মতো আমাদের ছড়িয়ে আছে। তারপর এই নদীগুলো কি একটি আরেকটির সঙ্গে মিশে বঙ্গোপসাগরে পড়েছে এবং আমাদের দেশ অধিকাংশ মানে নদী বিধৌত বিধায় বা আমাদের দেশে অনেক নদী থাকার কারণেই আমাদের দেশকে নদীমাতৃক দেশ হিসেবে বলা হয়েছে। তো আমরা 5টা নদীর নাম, বড় বড় নদীর নাম এখানে দেখলাম: যমুনা, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এবং কর্ণফুলী। এই নদীগুলো কি করে? বন্যার সময় পলিমাটি বয়ে আনে এবং এই পলিমাটি এক ধরনের কাদা, যেটা জমিতে থাকলে জমি মাটি অনেক উর্বর হয়। আর আমাদের পানি সম্পদ আমরা কি কি কাজে ব্যবহার করি? বাংলাদেশে যেমন অনেক নদী আছে, তেমনি আছে কি অসংখ্য খাল, বিল, পুকুর, হাওর ইত্যাদি। এগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতে আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে। কৃষিকাজে জমিতে পানি দেওয়াকে সেচ বলে। আমাদের জলাভূমিতে প্রচুর মাছও পাওয়া যায়, যা আমাদের অন্যতম একটি প্রধান খাবার। বাংলাদেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ি চাষ হয়। চিংড়ি বিদেশি রপ্তানি করে দেশে অনেক বৈদেশিক মুদ্রা আয় করে। আমরা নদীগুলোকে যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসাবেও ব্যবহার করি। এরপরে স্লাইডে কি আছে আমরা আসো দেখি। মানচিত্রে আমরা কয়েকটি বড় নদী দেখেছি। নদীগুলোর নাম কি বলো? মনে আছে তোমাদের নামগুলো? আমি এখনো একটু আগে বলেছি। এই নদীগুলোর নাম হলো, কয়টি বড় নদী দেখেছি আমরা 5টি বড় নদী দেখেছি। নদীগুলোর নাম হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখা আমাদের সবারই দরকার। আমরা এটা মনে রাখবো। আমরা কয়টি বড় নদী দেখেছি? 5টি বড় নদী দেখেছি। নদীগুলোর নাম কি? নদীগুলোর নাম হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এবং কর্ণফুলী। ঠিক আছে? এরপরে দেখো, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? মাছ ধরছে না? এই ছবিটাতে এখানে অনেক লোক মাছ ধরছে। মাছ কোত্থেকে ধরে? হ্যাঁ, মাছ নদী থেকে ধরে। নদী, খাল, বিল, নদীর যে অংশ, পুকুর, এই বিভিন্ন জায়গা থেকে আমরা মাছ, মানে আমাদের জেলেরা মাছ ধরে। তো এই মাছ আমাদের কি প্রিয় খাবার না? আমরা কিন্তু বইতে পড়েছি একটু আগে যে মাছ আমাদের প্রিয় খাবার। তো আমরা ছবিতে দেখা যাচ্ছে নদীতে মাছ ধরছে, মাছ আমাদের খুব প্রিয়। তাহলে নদী থেকে আমরা মাছ পাই। মাছ আমাদের একটা প্রধান খাদ্য। এরপর দেখো, এগুলো কি? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা চিংড়ি মাছ। এই যে এখানেও দেখো চিংড়ি মাছ, সাগরে চিংড়ি মাছ ধরছে। এই চিংড়ি মাছগুলো কি আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা এই চিংড়ি মাছগুলো বিদেশে রপ্তানি করছি এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা আয় করতে পারছি। সমুদ্র নদী থেকে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায়। তো আমরা বইতেও কিন্তু এই কথাটা পড়েছি, সমুদ্র এবং নদী থেকে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায় এবং চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকি। আচ্ছা, এরপরে দেখো ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, ঠিক বলেছ, এটা কৃষি জমিতে সেচ দেওয়া হচ্ছে। এই যে দেখো পাম্প, এখানে পাম্প মেশিনটা নাই, পাম্প মেশিনের পাইপ দিয়ে পানি নদী থেকে জমিনে উঠছে। তাহলে নদীর পানি আমাদের কি কি কাজে লাগছে? ওদিকে দেখলাম মাছ ধরতে পারছি, চিংড়ি মাছ ধরতে পারছি, তারপর এখানে কি দেখছি? সেচ দিতে পারছি। এখানে আরেকটা চিত্র দেখি, এই যে দেখো এখানেও পানি, মানে সেচ দেওয়ার কাজে পানি ব্যবহার করা হচ্ছে। তাহলে পানি ফসল উৎপাদনে, কৃষি জমিতে সেচ কাজেও ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখো এখানে কি দেখতে পাচ্ছ? নৌকায় লোকজন
এক পার থেকে অন্য পারে যাচ্ছে। হ্যাঁ, এখানেও লোকজন এক এক জায়গা থেকে অন্য জায়গায় নৌকায় করে যাচ্ছে। এই যে দেখো, এখানেও কিন্তু একই অবস্থা, লোকজনকে নৌকায় পারাপার করছে, বা যেখানে সড়ক পথ নাই সেখানে জলপথ দিয়ে চলাচল করে মানুষ এক জায়গায়। তাহলে নদী, আমাদের নদীগুলোকে আমরা যাতায়াত এবং যোগাযোগের মাধ্যম হিসেবেও ব্যবহার করতে পারছি, তাই না? আমরা বইতে পড়েছিলাম, কিন্তু তোমাদের মনে আছে তো? নদীগুলোকে যাতায়াত এবং যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করতে পারছি বা ব্যবহার করছি। এবার আসো আমরা মানচিত্রে লক্ষ্য করি। এটা একটা রাজনৈতিক মানচিত্র। এখানে 8টি বিভাগের 8টি রং দেওয়া আছে। এই যে এখানে একটা বিভাগ, এই যে এইটুকু একটা বিভাগ, এটা এক রং দেওয়া। এইটা একটা বিভাগ, এটা এক রং দেওয়া। এইটা একটা বিভাগ, এটা এক রং দেওয়া। এটা একটা বিভাগ, এটা এক রং দেওয়া। এখানে একটা বিভাগ। এক একটা বিভাগ এক একটা রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। 8টা বিভাগ আছে। তোমরা কি বলতে পারো এই বিভাগগুলো কোনগুলো কি? আমাদের বাংলাদেশের মানচিত্রে বিভাগীয় শহরগুলি বিভিন্ন রঙে চিহ্নিত করা হয়েছে। বলতো কোনটি কোন বিভাগ? আমার সঙ্গে বলতো প্রথমে, এটা কোন বিভাগ? এটা ঠিক মাঝ বরাবর আছে। এটা কোন বিভাগ বাংলাদেশে? বলেছিলাম কিন্তু আমরা। এটা হলো, হ্যাঁ ঠিক, এটা হলো ঢাকা বিভাগ। আচ্ছা, তারপর এটা কি বিভাগ? চট্টগ্রাম বিভাগ। তারপরে এটা কি বিভাগ? রাজশাহী বিভাগ। তোমাদের মনে আছে নিশ্চয়, না? তারপরে এটা কি বিভাগ? খুলনা বিভাগ। এটা কি বিভাগ? সিলেট বিভাগ। এটা কি বিভাগ? ময়মনসিংহ বিভাগ। এটা কি বিভাগ? রংপুর বিভাগ। এটা কি বিভাগ? বরিশাল বিভাগ। তাহলে 8টা বিভাগ আমাদের মনে আছে তো, না? আমরা কিন্তু এই বাংলাদেশের মানচিত্র নিয়ে পড়ার প্রথম পাঠটাতেই আমরা এই জিনিসগুলো পড়েছিলাম। তো তোমরা খেয়াল রাখবে বাংলাদেশের 8টি বিভাগ, কোন কোন বিভাগ কোন কোন জায়গায় অবস্থিত বাংলাদেশের মানচিত্রের মধ্যে, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। কেমন? তাহলে আমরা বাংলাদেশের মানচিত্রে বিভাগীয় শহরগুলি চিহ্নিত করতে পেরেছি, তাই না? আচ্ছা, এবার আসো আমরা দেখি কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে বলি। বাংলাদেশের উপকূলবর্তী, বাংলাদেশের কোন 3টি বিভাগ সমুদ্র সীমানার পাশ দিয়ে আছে? এখানে নদীগুলো তো দেখাইছিলাম, এদিক দিয়ে নদী আসছে, এখান থেকে নদী আসছে, এখান থেকে নদী আসছে, এদিক দিয়ে নদী আসছে, সব এসে এই যে বঙ্গোপসাগরে পড়েছে। বঙ্গোপসাগরটা হলো সমুদ্র উপকূলবর্তী, এটা সমুদ্রের অংশ। তো বঙ্গোপসাগরের পাশ দিয়ে কোন 3টা বিভাগ আছে? এই যে দেখো, এটা বঙ্গোপসাগর, এই যে এগুলো বঙ্গোপসাগর, এগুলি বঙ্গোপসাগর, এগুলি বঙ্গোপসাগর, এই পর্যন্ত। তাহলে 1টা 2টা 3টা বিভাগ আছে বঙ্গোপসাগরের পাশ দিয়ে। কি কি? চট্টগ্রাম, বরিশাল, খুলনা। দেখো তো উত্তরটা ঠিক আছে কিনা? চট্টগ্রাম, বরিশাল ও খুলনা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, কোন বিভাগে সমুদ্র উপকূল দীর্ঘতম? কোন বিভাগে সমুদ্র উপকূল দীর্ঘতম? এখানে এই যে সমুদ্র উপকূল বলতে সমুদ্রের কোল ঘেঁষে যে জায়গাগুলো, এটাকে বলে সমুদ্র উপকূল। এই যে এটাকে বলে সমুদ্র উপকূল, এটাকে বলে সমুদ্র উপকূল। এখন কোন বিভাগের বেশি দীর্ঘতম? এখানে অল্প একটু, এখানে অল্প, কিন্তু এখানে অনেক বড়, অনেক দূর জায়গা নিয়ে। এই যে এখানে অনেক দূর জায়গা নিয়ে। তো কোন বিভাগেরটা দীর্ঘতম? নিশ্চয়ই চট্টগ্রাম বিভাগের। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এটা চট্টগ্রাম বিভাগের। তো আমরা এখানে দুটো প্রশ্নের উত্তর পেলাম। বাংলাদেশের কোন 3টি বিভাগ সমুদ্র সীমানার পাশ দিয়ে আছে? চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা। আর কোন বিভাগের সমুদ্র উপকূল দীর্ঘতম? চট্টগ্রাম বিভাগের। ঠিক আছে বন্ধুরা, এগুলি তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো
তোমাদের জন্য বাড়ির কাজ, তোমরা কাগজ কলম নিয়ে নিশ্চয়ই বসেছ। তোমরা এই প্রশ্নগুলো লিখে রাখো। দেখো, 1 নাম্বার, অক্ষরের ক্রম অনুযায়ী প্রধান পাঁচটি নদীর নাম লিখো। তার মানে আমরা কি কি পড়েছি? প্রধান নদী 5টা: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী। এখানে অক্ষরের ক্রম বলতে সরল, সরায়, রস্বই, দীর্ঘ, এভাবে ক, খ, গ, ঘ, এই ক্রমে সবার আগে কোনটা হবে, তারপরে কোনটা হবে, এভাবে 5টা নদীর নাম তোমরা ঠিক করে লিখবে। বাংলাদেশে বিভাগ কয়টি ও কি কি? আমরা একটু আগেই দেখেছি বাংলাদেশে কয়টি বিভাগ আছে। হ্যাঁ, 8টি বিভাগ। ওই 8টি বিভাগের নামগুলো লিখতে হবে। এরপরে 3 নাম্বার, বাংলাদেশে পানি সম্পদের 3টি ব্যবহার। আমরা কিন্তু ছবিতেও দেখেছি, আবার টেক্সটেও পড়েছি, বইতেও পড়েছি যে নদীগুলো কি কি কাজে ব্যবহৃত হয়, নদীর পানি বা পানি সম্পদ কি কি কাজে ব্যবহৃত হয়। তো আমরা এই 3টা প্রশ্নের উত্তর আমাদের খাতায় লিখে রাখবো। আমাদের স্কুল যখন খুলবে তখন আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষককে আমাদের এই বাড়ির কাজটা দেখাবো। ঠিক আছে বন্ধুরা? তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সবাই নিরাপদে থাকবে, বাবা মার কথা শুনবে এবং বই নিয়ে পড়াশোনা করবে। বাইরে যাবে না, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং বাইরে থেকে এসে হাত ভালো করে সাবান দিয়ে ধুবে এবং সবসময় প্রতি 2 ঘন্টা, সারাদিনের মধ্যে কিছুক্ষণ বলতে 2-3 ঘন্টা পর পরই কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।